প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষা তোমাদের সামনে। আর সম্ভবত ১ মাসের একটু বেশি সময় বাকি। তোমাদের সঙ্গে কথা বলতে গিয়েই বেশিরভাগটাই শোনা যায়, স্যার ফিজিক্যাল সায়েন্স খুব কঠিন। বিশেষত ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলো মেলে না, পারি না, বুঝি না, মাথায় থাকে না। তো আজ আমি তোমাদের সম্পূর্ণ একটা আলাদা টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা হলো ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ গাণিতিক সমস্যা। এই প্রত্যেকটা চ্যাপ্টারের গাণিতিক সমস্যায় আর তোমরা ভয় পাবে না। এবার এই ভিডিওগুলি যদি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো, আমি কথা দিচ্ছি প্রিভিয়াস 10 ইয়ার্স, 12 ইয়ার্স এবং 15 ইয়ার্স পর্যন্ত কোশ্চেন আমি সলভ করে দেখাবো। কাজেই এই অঙ্কগুলি আর তোমাদের কাছে অসুবিধা হওয়ার কথা নয়। আর আজ আমরা শুরু করব রাসায়নিক গণনা দিয়ে, কেমিক্যাল ক্যালকুলেশন। এই কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টারের কি কি অঙ্ক পরীক্ষায় থাকতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছিল, টোটালটাই এই ভিডিওতে আলোচনা করা হবে। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। প্রয়োজনে নিজের পেন ও খাতা নিয়ে বসে পড়ো। ভিডিওটিকে শেষ অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কত সহজ এবং কিভাবে করতে লাগে। তো চলো আমার সঙ্গে এই রাসায়নিক গণনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. এই রাসায়নিক সমীকরণের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করার জন্য তোমাদের এই নিম্নলিখিত কয়েকটি পয়েন্টের উপর খেয়াল রাখতে হবে। প্রথমত, রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণ তোমরা প্রত্যেকেই জানো। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা সমান রেখে বা সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলা হয়। উদাহরণস্বরূপ আমি যদি দেখিয়ে দেই যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হচ্ছে জল। ঠিক আছে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন হলো বিক্রিয়ক পদার্থ এবং জল হলো বিক্রিয়াজাত পদার্থ। এই রাসায়নিক সমীকরণের ব্যালেন্স বা সমতা বিধানও তোমাদের জেনে নিতে হবে। বাঁদিক এবং ডান দিকে কোনো পরমাণুর সংখ্যা সমান রেখে আমাদের ক্যালকুলেশন করতে হবে। লক্ষ্য করো, ডান দিকে ও রয়েছে একটি, কিন্তু বাঁ দিকে ও রয়েছে দুটি। তাই এটাকে ব্যালেন্স করার জন্য সামনে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে ও হয়ে গেল আমার 2টি। ক্লিয়ার? এবার ও 2টি দেওয়ার কারণে এইচ আমার কয়টি হয়ে গেল? 4টি হয়ে গেল। তাই এইচ যেহেতু 4টি হয়ে গেল ডান দিকে, বাঁ দিকে লক্ষ্য করো এইচ আছে কিন্তু 2টি। তাই এখানে সামনে 2 দিয়ে গুণ করে দিলে 2 2 গুণা 4H হয়ে গেল। অর্থাৎ এটাকে বলা হয় সমতা বিধান। দ্বিতীয় পয়েন্টে তোমাদের খেয়াল রাখতে হবে 1 গ্রাম অণু। 1 গ্রাম 1 গ্রাম অণু বলিতে কি বোঝো? 1 গ্রাম অণু হলো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরের পরিমাণকে ওই মৌলিক পদার্থের 1 গ্রাম অণু কিংবা 1 মোল বলা হয়। এবার আমি সাপোজ যদি একটা উদাহরণ দেই যে 1 গ্রাম অণু অক্সিজেন বলতে কি বোঝায়? 1 গ্রাম অণু অক্সিজেন বলতে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাই 16 দুগুণা 32 গ্রাম অক্সিজেনকে বোঝায়। বোঝা গেল? 1 গ্রাম অণু অক্সিজেন বলতে 32 গ্রাম অক্সিজেনকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার এই 1 গ্রাম অণু যেকোনো মৌলের এনটিপিতে বা এসটিপিতে এর আয়তন সবসময় কিন্তু 22.4 লিটার। খেয়াল রাখবে, এসটিপিতে 1 গ্রাম অণু যেকোনো গ্যাসের আয়তন 22.4 লিটার এবং এই এসটিপিতে যেকোনো গ্যাসের অণুর সংখ্যা যদি বলা হয় তাহলে সেটা হলো 6.022 ইন্টু 10⁻23। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখার চেষ্টা করো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব কাজে দেবে। চলো এবার এক এক করে উদাহরণ ধরে ধরে আমরা অঙ্কগুলি করি। লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1।
কি বলছে? 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকবে, কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে ততগুলি অণু থাকবে। এবং এই ভিডিওটি প্রথম থেকে যদি শেষ অবধি দেখার চেষ্টা করো, আশা করি এই চ্যাপ্টারে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই চ্যাপ্টারের আজ প্রথম পার্ট, ২ পার্টে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আজ এই প্রথম পার্ট, দেখো কতগুলো অঙ্ক কভার করা যায় এবং প্রিভিয়াস 10 ইয়ার্স কোয়েশ্চেনও তোমাদের কমপ্লিট হয়ে যাবে যদি এই অঙ্কগুলি একবার সলভ করার চেষ্টা করো। কাজেই তোমরা তোমাদের খাতা পেন নিয়ে সঙ্গে বসে পড়ো এবং অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো। লক্ষ্য করো, 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকবে, কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে ততগুলি অণু থাকবে। এবার প্রথমত এখানে বলছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড সংকেত লিখে এর আণবিক গুরুত্ব তুমি বের করো। অর্থাৎ 1 গ্রাম অণু সালফার ডাইঅক্সাইড। তাই আমি যদি লিখি SO2 সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা বের করব। সালফার এর জন্য বলা আছে 32 প্লাস অক্সিজেনের জন্য বলা আছে 16, তাই 16 ইন্টু 2, 16 ইন্টু 2 তাহলে হলো এখানে 32 প্লাস এখানেও 32, তার মানে 32 32 কত 64। ক্লিয়ার? 64। তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 64। এই 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা তোমার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্লিয়ার? 1 গ্রাম অণু সালফার ডাইঅক্সাইড মানে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড। আর 1 গ্রাম অণুতে আমরা কিছুক্ষণ আগে দেখলাম অণুর সংখ্যা 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এবার বলো 6.4 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে কতগুলো অণু থাকবে? 64 গ্রামে যখন অণুর সংখ্যা এটা, তাহলে 6.4 গ্রামে অণুর সংখ্যা কত? এবার খেয়াল করো, 64 থেকে 6.4 গ্রাম ক্যালকুলেশন করতে হচ্ছে। তার মানে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 10 দিয়ে ভাগ। তাহলে তুমি এটাকেও 10 দিয়ে ভাগ করো, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কে যদি 10 দিয়ে আমি ভাগ করি, 10-এর 1 শূন্য আর এই 23-র 1 শূন্য বাদ চলে যাবে, তাহলে দাঁড়াবে অ্যান্সার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। বোঝা গেল? তাহলে 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কতগুলি অণু আছে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। ক্লিয়ার? এবার এই এতগুলি অণু কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে থাকবে? এবার খেয়াল করো, সালফার ট্রাইঅক্সাইডের আণবিক ভর কত? সালফার ট্রাইঅক্সাইড, সালফারের জন্য 32, কিন্তু অক্সিজেনের জন্য কত? 3, 16, 48। তাহলে এখানে 32 প্লাস 48, তাহলে 32 প্লাস 48 হচ্ছে 8 2 10, 4 4 8। তাহলে 80 গ্রামে কত থাকবে? 80 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডের অণুর সংখ্যা কিন্তু ওই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বোঝা গেল? তাহলে আমার এই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এই অণুগুলো থাকতে গেলে এরও 10 ভাগ করতে হবে। তাহলে 10 ভাগ যদি আমি একে করি, তাহলে আমার কত হচ্ছে? 8 গ্রাম হচ্ছে। অর্থাৎ 8 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে যতগুলি অণু থাকবে, 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডেও কিন্তু ততগুলি অণু থাকবে। কি বোঝা গেল না? যদি বুঝতে অসুবিধা হয়, লক্ষ্য করো আমি ডিটেইলস করে দেখাচ্ছি। দেখো এবার। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের আণবিক ভর কত? 80 গ্রাম। তাহলে এবার বলো, এই যে 80 গ্রামে অণুর সংখ্যা কত? ওই যে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি অণু আছে কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে? 80 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে। ক্লিয়ার? তাহলে একটি অণু থাকবে আমার কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে? আবার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22, কারণ 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা আমাদের বের হয়েছিল 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। তাহলে এতগুলি অণু কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে থাকবে? এবার খেয়াল করো, এখান থেকে এটার ডিফারেন্স কত? এখান থেকে এটার ডিফারেন্স জাস্ট 10, অর্থাৎ 10 দিয়ে ভাগ করছে। তাহলে তুমি 80 কেও 10 দিয়ে ভাগ করো। 80 কে 10 দিয়ে ভাগ করলে 8 গ্রাম। অর্থাৎ 8 গ্রাম সালফার
ট্রাইঅক্সাইডে যতগুলি অণু থাকবে 6.4 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডেও ঠিক ততগুলি অণু থাকবে। বোঝা গেছে আশা করি? চলো পরের কোশ্চেনটি দেখি। লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 2 কি বলছে? 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত? যেটা মাধ্যমিক 2014 সালে পরীক্ষাতে এসেছিল। 9 গ্রাম জলে অণুর সংখ্যা n। এবার 9 গ্রাম জলে অণুর সংখ্যা যদি n হয়, তাহলে বলো তো আগে জলের আণবিক ভর কত? অর্থাৎ H2O, এই যে জল, এর জলের আণবিক ভর আমরা বের করব। হাইড্রোজেনের জন্য 1, কিন্তু দুটো হাইড্রোজেনের জন্য 2, প্লাস অক্সিজেনের জন্য কত? 16। তাহলে আর 16 আর 2 কত? 18 গ্রাম। ক্লিয়ার? 18 গ্রাম জল। আর কার্বন ডাই অক্সাইড বলছে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করো। কার্বন ডাই অক্সাইড কার্বনের জন্য কত? 12, প্লাস অক্সিজেনের জন্য যেহেতু 16, তাহলে 16 ইন্টু 2, তার মানে 12 প্লাস 16 দুগুণে 32, তার মানে হলো 44 গ্রাম। ক্লিয়ার? এবার 9 গ্রাম জলে অণুর সংখ্যা n, তাহলে বলো 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 18 গ্রাম জলে অণুর সংখ্যা যত হবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড ও অণুর সংখ্যা সেম দাঁড়াবে। তাহলে আমি যদি বলি 9 গ্রাম জলে, 9 গ্রাম জলে অণুর সংখ্যা আমার n, তাহলে বলো 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত দাঁড়াবে? 18 গ্রাম যেহেতু 9 এর এটা ডাবল, তাহলে এটাও n এর ডাবল হয়ে যাবে 2n। 9 গ্রাম জলে যখন অণুর সংখ্যা n, আর আমার জলের আণবিক ভর কত হলো? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 2n। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা যদি 2n হয়, তাহলে বলো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যাও তো 2n দাঁড়াবে, তাই কি না? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা হলো তোমার 2n। এটাই তোমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নম্বর 3, খেয়াল করো। এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত? খুব ইজি অঙ্ক। প্রথমত কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করো। লক্ষ্য করো কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা কিছুক্ষণ আগে করলাম। কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 দুগুণা 32, তাহলে 12 প্লাস 32, তার মানে 44 গ্রাম, তাই তো? তাহলে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা ওই 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে? এবার এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমি এভাবে লিখব, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের ভর কত আমার? 44 গ্রাম। ঠিক আছে? 1 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত থাকবে? 44 ডিভাইডেড 22.4 গ্রাম। এবার কত লিটার কার্বন ডাই অক্সাইড বলছে তোমাদের? 2.24। তাহলে 2.24 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর ইন্টু 2.24। বোঝা গেল? এবার খেয়াল করো, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক। এখানে যদি আমি শূন্য একটা বসিয়ে দিই, তাহলে এটাও 2 ঘর আগে হলো, এটাও 2 ঘর। এই 2 ঘরের দশমিক, এই 2 ঘরের দশমিক ক্যানসেল। এবার 224 আর এখানে 2240, তাই এটা দিয়ে এটাকে ভাগ করে দেবো, আমাদের 10 চলে আসবে। এবার 44 কে 10 দিয়ে ভাগ করলে 4.4। বোঝা গেল? তাহলে 2.24 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? 4.4 গ্রাম। বোঝা গেছে? চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 4, এ ও বি পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নিচের সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করছে। অর্থাৎ 2a প্লাস বি ইকুয়াল টু 2c সমীকরণ দেওয়া আছে ব্যালেন্স সহ। এ বি সি তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। এ ও বি এর বাষ্প ঘনত্ব 32 ও 16, সি এর বাষ্প ঘনত্ব কত? এটা মাধ্যমিক 2020 সালে পরীক্ষাতে এসেছে। এখানে প্রথমে লক্ষ্য করো, আমি সমীকরণটা আরেকবার লিখে নেই। 2a প্লাস বি ইকুয়ালস টু 2c। এবার বলো এ এর আণবিক গুরুত্ব কত? আর আণবিক গুরুত্ব এখানে একটিরও জানা নেই, কিন্তু তোমাদের বাষ্পীয় ঘনত্ব বলে দেওয়া আছে।
বাষ্পীয় ঘনত্ব আণবিক গুরুত্বের একটা সম্পর্ক আছে, লক্ষ্য করো। m = 2d, অর্থাৎ m হলো আণবিক গুরুত্ব, d হলো তোমাদের বাষ্পীয় ঘনত্ব। এবার বাষ্পীয় ঘনত্ব যখন a মৌলের 32 বলছে, 2 ইন্টু 32 তার মানে কত? 64। তাহলে a মৌলের আণবিক গুরুত্ব যখন 64, তাহলে a মৌলের 2 ইন্টু 64 এখানে দাঁড়ালো, তার মানে 128 গ্রাম। ক্লিয়ার? 128 গ্রাম a মৌলটি ব্যবহার করা হয়েছে। বি মৌলটি কতটা ব্যবহার করা হয়েছে? বি মৌলের বাষ্পীয় ঘনত্ব খেয়াল করো 16 আছে। তাহলে এখানে মান যদি আমরা 16 বসিয়ে দেই, বি মৌলের আণবিক গুরুত্ব কত হয়ে যাবে? 16 দুগুণা 32। তার মানে বি মৌলটি ইউজ করা হয়েছে 32 গ্রাম। ঠিক আছে? এবার সি মৌলের পরিমাণ। সি মৌলের পরিমাণ কত দাঁড়াবে? 128 আর 32 যোগ করেই তো সি মৌলটা তৈরি হবে। তাহলে 128 আর 32 যোগ করলে, এটা যদি আমরা যোগ করি, 8 2 10, 3 2 5 আর 1 6, তাহলে 160 গ্রাম সি যৌগটি উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে সি মৌলটির 160 গ্রাম যেহেতু এখানে উৎপন্ন হচ্ছে, তাহলে বলো এই সি মৌলটির আণবিক গুরুত্ব কত? এখানে সি এর দ্বিগুণ পরিমাণ 160 গ্রাম। তাহলে সি এর আণবিক গুরুত্ব, লক্ষ্য করো, সি এর আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব হবে 160 কে 2 দিয়ে ভাগ করো, তার মানে 80 গ্রাম। তাহলে সি এর আণবিক গুরুত্ব কত হলো? 80। এবার সি এর আণবিক গুরুত্ব যেহেতু 80, তাহলে সি এর বাষ্প ঘনত্ব চেয়েছে। আর আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের সম্পর্ক, এটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। তাহলে বাষ্পীয় ঘনত্ব তোমার বের করতে গেলে আণবিক গুরুত্বকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ m = 2d। বোঝা গেল? m এর মান আছে 80, 80 = 2d। তাহলে বলো শুধু d = কত? অতএব d = 80 কে 2 দিয়ে ভাগ করে দাও, 80 কে 2 দিয়ে ভাগ করে দিলে 40। তাহলে সি গ্যাসীয় পদ্ধতিটির বাষ্পীয় ঘনত্ব হলো 40। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 5। এখানেও বিক্রিয়া ব্যালেন্স সহ দেওয়া আছে। লক্ষ্য করো, নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী 2ZNS plus 3O2 = 2ZNO plus 2SO2, অর্থাৎ জিঙ্ক সালফাইডের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এবার ব্যালেন্স সহ বিক্রিয়াটি যদি আরেকবার লিখে নেওয়া যায়, লক্ষ্য করো, 2ZNS plus 3O2 = 2ZNO plus 3 সালফার ডাইঅক্সাইড। ক্লিয়ার? এবার এই জিঙ্ক সালফাইডের আণবিক গুরুত্ব আমরা প্রথমত বের করি। 2 ইন্টু Zn। এবার Zn এর আছে 65.5 প্লাস সালফার। সালফারের আছে তোমাদের এখানে 32। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু 65 আর 32 যোগ করলে 60, 6 3 9, 97.5। এবার 97.5 কে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, 15, 9 দুগুণে 18, 19, তার মানে 195 গ্রাম। হলো? 195 গ্রাম থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে? জিঙ্ক অক্সাইড এবার খেয়াল করো, জিঙ্ক অক্সাইড এখানে 2, Zn হলো 65.5 প্লাস অক্সিজেন। অক্সিজেন কত আছে? 16। এবার 2 ইন্টু 6 5 11, 6 7 8.5, তার মানে 2 অক্ষে 2 হয়ে যাবে 3, 8 দুগুণে 16, 163 গ্রাম। ঠিক আছে? 163 গ্রাম ZnO জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়েছে। এবার 163 গ্রাম তুমি পেলে জিঙ্ক অক্সাইড, কত গ্রাম জিঙ্ক সালফাইড থেকে? 195 গ্রাম থেকেই তুমি কিন্তু এটা পেলে। কিন্তু কোশ্চেনে তোমার বলা নেই সেটা। লক্ষ্য করো, 100 মোল বলা আছে। 100 মোল ZnS থেকে তুমি কতটা জিঙ্ক অক্সাইড পাবে? তুমি তো জিঙ্ক অক্সাইড 163 গ্রাম পেলে বটেই। এটা কত থেকে পেলে? 195 গ্রাম থেকে কিন্তু পেলে। 195 গ্রাম থেকে এটা বলে নেই তো, এখানে বলা আছে 100 মোল থেকে। তাহলে 100 মোল থেকে এবার কত মোল
জিঙ্ক সালফাইড থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড তোমার তৈরি হলো সেটা খেয়াল করো। এখানে জিঙ্ক সালফাইড তোমার ব্যবহার করা হয়েছে কত লক্ষ্য করো। এখানে জিঙ্ক সালফাইড ২ মোল ব্যবহার করা হয়েছে। তাহলে ২ মোল থেকে তুমি পাচ্ছ ১৬৩ গ্রাম। তার মানে এখানে এখন লিখে দাও ২ মোল জিঙ্ক সালফাইড থেকে তুমি জিঙ্ক অক্সাইড পাচ্ছ ১৬৩ গ্রাম। ১০০ মোল থেকে পাবে কত? তাহলে ১০০ মোল থেকে তুমি জিঙ্ক অক্সাইড পাবে কত? এবার কি করবে? ১৬৩/২ ইন্টু ১০০। ২ দিয়ে ভাগ করে নেই, এটা ৫০। ৫০ দিয়ে ১৬৩ কে গুণ করব। ৩ ৫ এ ১৫, ৫ ষোলো ৮০, ৮১। অর্থাৎ ৮,১৫০ গ্রাম জিঙ্ক অক্সাইড তৈরি হবে, যেটা ১০০ মোল থেকে। খেয়াল করো এই ১০০ মোল থেকে জিঙ্ক অক্সাইড তৈরি হবে ৮,১৫০ গ্রাম। ক্লিয়ার? পরের কোশ্চেনে বলছে কত মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড এখানে তোমার কত মোল খেয়াল করো তো? সালফার ডাইঅক্সাইড তুমি কত মোল ব্যবহার করছো? এখানে ৩ মোল ব্যবহার করছো। ৩ মোল। কিন্তু এই যে ৩ মোল সালফার ডাইঅক্সাইড পেলে কত মোল ZnS থেকে ২ মোল, ২ মোল থেকে নিচে দেখিয়ে দেই, খেয়াল করো ২ মোল ZnS থেকে আমি পাচ্ছি ২ মোল সালফার ডাইঅক্সাইড। এবার বলো ১০০ মোল থেকে, তাহলে ১০০ মোল ZnS থেকে আমি কত মোল সালফার ডাইঅক্সাইড পাবো? ১০০ মোল সালফার ডাইঅক্সাইডই পাবো। তাই তো? ২ মোল ZnS থেকে যখন আমি ২ মোল সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, তাহলে ১০০ মোল ZnS থেকে আমি ১০০ মোলই সালফার ডাইঅক্সাইড পাবো। এটাই তোমাদের দ্বিতীয় অ্যান্সার। ক্লিয়ার? তাহলে চলো পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 6 খেয়াল করো। সালফার ডাইঅক্সাইডকে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা বিজারিত করে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হয়। সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা বিজারিত করব। তাহলে প্রথমেই আমরা লিখব ইকুয়েশনটা, যেটা সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন O2 বিজারিত করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয় SO3। ক্লিয়ার? এবার এখানে একটু ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করি। ব্যালেন্স লক্ষ্য করো, এখানে অক্সিজেন আছে ৪ টা, এখানে ৩ টা। এখানে যদি আমি ২ দিয়ে গুণ করে দিই, অক্সিজেন হয়ে গেল ৬ টা। এখানে তাহলে আমাকে ২ দিয়ে গুণ করতে হবে, কারণ সালফার আমার ২ টা হয়ে গেল। তাহলে সালফার ২ টা, অক্সিজেন ৪ টা, ২ টা ৬ টা, এদিকে ৬ টা। ব্যালেন্স মিলে গেল। এবার লক্ষ্য করো, এখানে সালফার ডাইঅক্সাইড তুমি কতটা ইউজ করছো। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা বের করি এখন। 2 ইনটু S। S কত? ৩২ প্লাস অক্সিজেন ১৬ ইনটু 2, তাহলে কত হলো? 2 ইনটু, এখানে একসঙ্গে করে দেই ৩২ আর এটাও ৩২, ৩২, ৩২ ৬৪, তার মানে কত? ১২৮ গ্রাম। হলো ১২৮ গ্রাম সালফার ডাইঅক্সাইড ব্যবহার করছি। এবার সালফার ট্রাইঅক্সাইড কতটা পাওয়া যাচ্ছে? সালফার ট্রাইঅক্সাইড 2 ইনটু সালফার ৩২ প্লাস অক্সিজেনের জন্য ১৬ ইনটু ৩, তার মানে ২ ইনটু এটা ৩২ প্লাস ৩ ১৬ ৪৮, তাহলে 2 ইনটু ৩২ আর ৪৮ ৮০, ৮০ দুগুণে ১৬০ গ্রাম। বোঝা গেল? ১২৮ গ্রাম সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে, ১৬০ গ্রামের সালফার ট্রাইঅক্সাইড পাওয়া গেছে। এবার কোশ্চেন খেয়াল করো, ৪০ গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করবে। ৪০ গ্রাম। ১৬০ গ্রাম সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে আমার ১২৮ গ্রাম সালফার ডাইঅক্সাইড দরকার। তাহলে এটা যখন আমি ৪০ গ্রাম তৈরি করব সালফার ট্রাইঅক্সাইড, তখন এটা আমার কত লাগবে? লক্ষ্য করো, ৬০ এর কত ভাগ? ৪০, ৪ ভাগ। তাহলে এটাকেও ১২৮ কে তুমি ৪ দিয়ে ভাগ করে দাও। ৪ দিয়ে ভাগ করে দিলে ৩ ৪ এ ১২, ৪ দুগুণে ৮। ৩২ গ্রাম আমার সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন হবে। এটাই তোমাদের অ্যান্সার। বোঝা গেছে আশা করি? চলো পরের কোয়েশ্চেনটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 7
কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে ৬৬ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? দুটো অঙ্ক রয়েছে, লক্ষ্য করো। ২২ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে? একই রকম কোশ্চেন, হুবাহু। তো দুটোর মধ্যে আমি যেকোনো একটা করে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই কোশ্চেনটি মাধ্যমিক ২০০৮ সালে পরীক্ষাতে এসেছিল। তাহলে আমি ২ নম্বর কোশ্চেনটাই করে দেখাচ্ছি। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl বিক্রিয়া ঘটাতে হবে। ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 প্লাস HCl ACl বিক্রিয়া ঘটালে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং জল। ব্যালেন্স করে নিলে CaCl2 আছে, তার মানে এখানে 2 দিতে হবে। Cl2 দেওয়ার ফলে H2 হয়ে গেল, H2 রয়ে গেছে। আশা করি মিলে গেছে। এবার ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করো। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর ক্যালসিয়ামের জন্য এখানে 40 প্লাস কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের জন্য 3 16 48। অক্সিজেনের আমরা 16 জানি, 3 16 48। তাহলে এখানে 40 প্লাস এটা 60, 40 আর 60 তার মানে 100 গ্রাম। বোঝা গেল? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমরা ব্যবহার করেছি। কতটা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি খেয়াল করো। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর এবার করো। কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেন 16 দুগুণা 32, তাহলে 32 আর 12 কত? 44 গ্রাম। ক্লিয়ার? এবার খেয়াল করো, এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে গেলে আমাকে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিতে হচ্ছে? 100 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে গেলে তোমাকে ক্যালসিয়াম কার্বনেট নিতে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? তাহলে এবার যদি এই কার্বন ডাই অক্সাইড তোমাকে 22 গ্রাম নিতে হয়, 22 গ্রাম পেতে হয়, তাহলে তোমাকে ক্যালসিয়াম কার্বনেট কতটা নিতে হবে? 44 এর অর্ধেক যেহেতু 22, তাহলে 100 এর অর্ধেক নিশ্চয়ই তোমরা মুখে মুখে বলে দিতে পারছো, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন আছে। ক্লিয়ার? লক্ষ্য করো, অঙ্কটি খুব ইজি। কোশ্চেন নাম্বার 8, লক্ষ্য করো 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফ্রিক অ্যাসিডের প্রয়োজন? খুব ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, এটাও মাধ্যমিক 2007 সালের পরীক্ষাতে এসেছিল। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, কষ্ট করে দেখে নেবে। মাধ্যমিকের জন্য প্রচুর হেল্প করবে তোমাদের এই অঙ্কগুলি। দেখবে এর বাইরে কোনো অঙ্কই তোমরা পাবে না, এর মধ্যেই অল্টারনেট করে অঙ্কগুলো পেয়ে যাবে। এই ভিডিওগুলি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করা চাই, এবং কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্টের মতামতের উপরের ভিত্তি করে পরবর্তী পার্ট আমি কেমন ধরনের দিব কি না দিব সেটা নির্ভর করবে। কাজেই তোমরা তোমাদের মতামত বা কমেন্ট জানাতে ভুলবে না। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করব, কতটা সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করব সালফিউরিক অ্যাসিড দিয়ে। লক্ষ্য করো সমীকরণটা। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 দিয়ে বিক্রিয়া হবে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস জল H2O। এবার এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা বের করি, না তার আগে আমরা ব্যালেন্স করে নিই। লক্ষ্য করো, এখানে সোডিয়াম একটা, এখানে সোডিয়াম দুটা, তাই এখানে 2 দিয়ে দিলাম। সোডিয়াম 2 দেওয়ার জন্য H হয়ে গেল এখানে দুটা, দুটা 4টা, কিন্তু এখানে আছে 2, তাই এখানে 2 দিয়ে দিলে 4 হয়ে গেল। বোঝা গেল? আশা করি ব্যালেন্স হয়ে গেছে। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক গুরুত্ব আমরা বের করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক গুরুত্ব 2 ইনটু সোডিয়াম। সোডিয়াম কত আছে? সোডিয়াম আছে 23 প্লাস অক্সিজেন কত আছে? 16 প্লাস হাইড্রোজেন কত আছে? 1। তাহলে এবার খেয়াল করো, 2 ইনটু 16 আর 23 এ 39 আর 1 40, তার মানে কত? 80 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিলে 80 গ্রাম। এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে আমরা যে সালফিউরিক অ্যাসিডটি ব্যবহার করছি সেটা কত গ্রাম নিয়েছি, সেটা একবার তার আণবিক গুরুত্ব বের করি।
হাইড্রোজেনের জন্য 1 × 2 প্লাস সালফারের জন্য 32 প্লাস অক্সিজেনের জন্য 16, কিন্তু 16 × 4 যেহেতু 4টা অক্সিজেন, তাহলে এখানে হলো 2 প্লাস 32 প্লাস 4 16 64, এটা দাঁড়ালো 6 2 6 2 8 মানে 9 8 98 গ্রাম। তাহলে বলো এবার 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে তুমি কত গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছো? 98 গ্রাম। তো এবার 4 গ্রাম কোশ্চেনে খেয়াল করো, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করব। 80 গ্রামের জন্য 98 গ্রাম, অতএব 1 গ্রামের জন্য যদি ঐকিক নিয়ম করো 98/80, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে ইন্টু 4, 4 দিয়ে 80-কে ভাগ করে দাও 20, এবার 20 দিয়ে 98-কে ভাগ করলে 4 20 80, 1 18, দশমিক দিয়ে দিলে 180, 180 9 20 180, অর্থাৎ 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন বিক্রিয়াটিতে। বোঝা গেল? এটাই তোমাদের অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 9 দেখি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 9 খেয়াল করো, সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ না, সোডিয়াম হাইড্রোক্সাইড নয়, সোডিয়াম, জাস্ট সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে আমি লিখব প্রথমে সোডিয়াম Na প্লাস জল, জল অর্থাৎ H2O, বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH প্লাস উৎপন্ন করবে হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এবার এটাকে একটু ব্যালেন্স করে নাও, H2 Na OH H 3টা রয়েছে, তাই এখানে 2টা দিয়ে দেই, তাহলে H 2 2 4টা হয়ে গেল, তার জন্য H এখানে 4 দিতে হবে। আচ্ছা, Na হয়ে গেল 2টা, এখানে Na হয়ে গেল 2টা। বোঝা গেল? এবার সোডিয়াম আমি নিয়ে নিয়েছি 2 × সোডিয়াম যেহেতু 23, তাহলে 23 দুগুণে 46 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটা উৎপন্ন হলো? 2 × সোডিয়াম হলো 23 প্লাস অক্সিজেন হলো 16 প্লাস হাইড্রোজেন হলো 1। কিছুক্ষণ আগে এটা ক্যালকুলেট করলাম, 23 16 39 40, 40 দুগুণে 80 গ্রাম হলো। তাহলে 46 গ্রাম সোডিয়াম থেকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছ কত? 80 গ্রাম, ঠিক কিনা? তোমাকে যদি 23 গ্রাম সোডিয়াম দেওয়া হয়, কোশ্চেনে খেয়াল করো, 23 গ্রাম সোডিয়াম দিলে তুমি কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাবে? এটাকে যদি আমি 23 করে দেই ডাইরেক্ট 23 গ্রাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো আমি 46-এর অর্ধেক যেহেতু 23, তাহলে 80-র অর্ধেক পাবো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 40 গ্রাম। হ্যাঁ, 40 গ্রাম, এটাই তোমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি খুব একটা অসুবিধা হবে না এই অঙ্কগুলো। চলো পরবর্তীতে আরো কি কি টাফ জাতীয় কোশ্চেন আসে পুরো কোশ্চেনগুলো দেখবো, এবং প্রত্যেকটা কোশ্চেনেই মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। লক্ষ্য করো, এটা 2009 সালের পরীক্ষাতে এসেছিল। কোশ্চেন নাম্বার 10 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 10 এটা মাধ্যমিক 2010 সালে এক্সামে এসেছিল। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হলো। কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হলো? প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া করাও। লক্ষ্য করো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস HCl, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, বিক্রিয়া করে কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস, যেহেতু কার্বনেট আছে তাই এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, প্লাস হাইড্রোজেন অক্সিজেন থাকা মানে সেখানে জলও তৈরি হবে, অর্থাৎ H2O। এবার এটাকে প্রথমে আমরা ব্যালেন্স করে নেব। এখানে Cl2 থাকার কারণে এখানে 2 দিয়ে দেব, তাহলে Cl2 হয়ে গেল, H2 হয়ে গেছে, এখানেও H2 রয়ে গেছে। আশা করি ব্যালেন্স হয়ে গেছে। এবার ক্যালসিয়াম কার্বনেট তুমি কত গ্রাম ইউজ করছো? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করো।
ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর এর আগেও বেশ কয়েকবার করা হলো। ক্যালসিয়ামের জন্য 40 প্লাস কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16, কিন্তু 3টে অক্সিজেন তাই 3 16 48 ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে 48 12 60 আর 40 তার মানে 100 গ্রাম। আমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছি। ব্যবহার করে আমার কার্বন ডাইঅক্সাইড কতটা উৎপন্ন হলো, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার কথা বলছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেন 16 দুগুণা 32, তাহলে 32 12 44 গ্রাম। ক্লিয়ার? অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমি ব্যবহার করি 44 গ্রাম কিন্তু আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। আমি 10 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করি, কোশ্চেনে খেয়াল করো 10 গ্রাম, তাহলে আমি এখানে 10 গ্রাম ব্যবহার করলাম, আমি কার্বন ডাইঅক্সাইড পাবো কত? 100-র কত ভাগ? 10। 100-র 10 ভাগ, তাহলে 44-এর 10 ভাগ করে দাও। 44-এর 10 ভাগ মানে হবে 4.4 গ্রাম। কি বোঝা গেছে তো? আর যদি এটা তোমাদের বুঝতে অসুবিধা হয় ঐকিক নিয়মে করে নিতে পারো। 100 গ্রাম থেকে 44 গ্রাম, 1 গ্রাম থেকে 44/100, 10 গ্রাম থেকে 144/100 ইন্টু 10, কাটাকাটি করে নেবে 4.4 গ্রাম। ক্লিয়ার? পরের প্রশ্নে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হলো? এই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইল, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু কত? এবার খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের অণু বের করতে গেলে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কিন্তু 6.022 ইন্টু 10⁻23। লক্ষ্য করো, 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড বোঝাবে? 1 গ্রাম অণু মানেই তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। আর এখানেও আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে তো অণুর সংখ্যা এটাই, কারণ 1 গ্রাম অণু মানে 1 গ্রাম অণুতে যে কোনো পরিমাণ গ্যাসে অণুর সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23। তাহলে তোমার 44 গ্রামও এতটাই অণু হবে। এটাই তোমাদের অ্যান্সার পরের কোশ্চেন। আশা করি বোঝা গেছে। তো চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 11, 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত HCl এর বিক্রিয়ায়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, যেটা মাধ্যমিক 2015 সালের কোশ্চেনে এসেছিল, পরীক্ষাতে এসেছিল। এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের সঙ্গে HCl, প্রথমে আমরা ম্যাগনেসিয়াম নিব Mg প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে হবে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এই তো, এবার ব্যালেন্স এখানে করে নিলে Cl2 এর জন্য এখানে 2 বসিয়ে দেব, H2 মিলে গেছে। ম্যাগনেসিয়াম কত গ্রাম তুমি ইউজ করছো? ম্যাগনেসিয়ামের সম্ভবত আমার যতটুকু জানা আছে, ম্যাগনেসিয়ামের আণবিক ভর এখানে 26 দেওয়া আছে, এটা কিন্তু 26 ঠিক নয়। ম্যাগনেসিয়ামের আণবিক ভর অ্যাকচুয়ালি 24, তাই হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে আমার। প্রিন্টিং মিস্টেক যদি হয়ে থাকে তাহলে এটা ম্যাগনেসিয়ামের জন্য তুমি 24 বসিয়ে দাও, তার মানে ম্যাগনেসিয়াম তুমি 24 গ্রাম ইউজ করছো। বোঝা গেল? এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড তুমি কতটা পাচ্ছ? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের জন্য আমি 24-এ বসিয়ে দিলাম, প্লাস ক্লোরিনের জন্য 35.5, কিন্তু 35.5 ইন্টু 2, তাহলে এখানে 24 প্লাস 35 দুগুণে 70 আর 71, তার মানে 7 4 11, না 7 2 9 1 5 95 গ্রাম। 95 গ্রাম। এবার খেয়াল করো, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছ 95 গ্রাম, তাই তো? 36 গ্রাম যদি ম্যাগনেসিয়াম নেওয়া হয়, লক্ষ্য করো 36 গ্রাম, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে তুমি পাবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কতটা? 95/24 গ্রাম। এবার 36 গ্রাম থেকে তুমি পাবে তাহলে ইন্টু 36 করে দিই, 3 12 36, 12, 12 দুগুণে 24, এবার 95-কে 3 দিয়ে গুণ করো, 3 5 15, 3 9 27, 28, 285/2। এবার এটাকে ভাগ করে দাও, 14 দুগুণে 28, 2 দুগুণে 4, 5 দুগুণে 10।
অর্থাৎ 142.5 গ্রাম তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছ। অ্যান্সার। বোঝা গেল কতটা হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এবার হাইড্রোজেন কতটা উৎপন্ন হচ্ছে, এখানে হাইড্রোজেন কত গ্রাম খেয়াল করো। হাইড্রোজেন হলো তোমার 2 গ্রাম, তাই না? হাইড্রোজেন পাচ্ছ 2 গ্রাম। কিন্তু কত গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন তুমি কোথা থেকে পাচ্ছ? 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমি 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। খেয়াল করো, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে Mg থেকে আমি হাইড্রোজেন পাচ্ছি 2 গ্রাম। তাহলে বলো 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমি হাইড্রোজেন পাবো 2/24, 36 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে। 36 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমি হাইড্রোজেন পাবো ইনটু 36। 3 12 36, 12 দুগুণা 24, 2, 2 2 কেটে দিলাম। তাহলে কত গ্রাম হাইড্রোজেন পাবো? 3 গ্রাম আমি হাইড্রোজেন পাবো। বোঝা গেছে? তাহলে চলো পরের কোশ্চেনটা এবার দেখি। কোশ্চেন নাম্বার 12, খেয়াল করো, মাধ্যমিক এক্সাম 2019 সালে এসেছিল, যেটা অনেকটা বড় দেখে মনে হচ্ছে। 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 10.8 গ্রাম জল পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করলো? এমন একটা বড় নয়, খুব ইজি অঙ্ক। ভালো করে জাস্ট বিক্রিয়াটা খেয়াল করার চেষ্টা করো। অ্যামোনিয়াম ক্লোরাইড, প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত লিখি NH4Cl, তার সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, প্লাস তার সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, প্লাস তার সঙ্গে জল অর্থাৎ H2O। ক্লিয়ার? এবার যদি একটু ব্যালেন্স দেখে নেই, Cl2, তাহলে এখানে Cl2 এর জন্য 2 দিতে হবে। NH4 H হয়ে গেল এখানে 2টা 2টা 4টা, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 3 দুগুণে 6, 2 8টা হয়ে গেল। এখানে 4টা, 4 দুগুণে 8টা, 2টা 10টা, এখানে 4 দিয়ে দেব, 6 4 10, জল 2। হ্যাঁ, ব্যালেন্স হয়ে গেছে। এবার লক্ষ্য করো অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি কতটা নিচ্ছ। অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক গুরুত্ব বের করতে গেলে প্রথমে খেয়াল করো 2 ইনটু নাইট্রোজেন, নাইট্রোজেনের জন্য 14, হাইড্রোজেনের জন্য 1, কিন্তু এখানে 4টা হাইড্রোজেনের জন্য 4, প্লাস ক্লোরিন, ক্লোরিন হলো 35.5। তাহলে 2 ইনটু, এটা দাঁড়ালো 14 4 18, 8 5 13, 53, 53.5। তাহলে 53.5 কে 2 দিয়ে গুণ করো, 107 গ্রাম। 107 গ্রাম তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছো। ঠিক আছে? এবার এখানে তুমি অ্যামোনিয়া পাচ্ছ কত? অ্যামোনিয়া পাচ্ছ তুমি 10.2 গ্রাম, কোশ্চেনে বলে দিছে এটা 10.2 গ্রাম। ক্যালসিয়াম ক্লোরাইড পাচ্ছ তুমি কত? 33.3 গ্রাম, 33.3 গ্রাম। জল কত পাচ্ছ? 10.8 গ্রাম। লক্ষ্য করো এই 3টা যদি যোগ করি, 8 2 10 আর 0.3, 8 2 10, 3 13, 3, 3 এর একে 4, 4 এ বসবে, আর 3 এর একে 4 আর একে 5, 54.3। এবার তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে বলছে তোমাকে কত? 32.1 গ্রাম। খেয়াল করো কোশ্চেনে। আর এদিকে বিক্রিয়াজাত পদার্থ যেগুলো উৎপন্ন হয়েছে সেগুলোর পরিমাণ এক এক করে বলে দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি কতটা ব্যবহার করবে? এই 54.3 এর থেকে বিয়োগ করে দাও তুমি যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছো 32.1 গ্রাম। তাহলে হবে 0.2, এখানে 2 2 4, আর 5 থেকে 3 বিয়োগ মানে 2, অর্থাৎ 22.2 গ্রাম তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছো। এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, CaOH2, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। বোঝা গেল? এবার পরের কোশ্চেনের জন্য খেয়াল করো, বিক্রিয়াটিতে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে।
এই অ্যামোনিয়া তো আমার এখানে ২ মোল উৎপন্ন হয়েছে। কিন্তু কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করার ফলে তুমি ২ মোল অ্যামোনিয়া পাচ্ছ? ১০৭ গ্রাম। তাহলে ১০৭ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করার ফলে তুমি ২ মোল অ্যামোনিয়া পাচ্ছ। এবার সেই কোয়েশ্চেনটার উত্তর দেই। লক্ষ্য করো ১০৭ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে তুমি ২ মোল কিন্তু অ্যামোনিয়া পাচ্ছ। তাই তো? তাহলে ১ গ্রাম যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম, তাহলে ২/১০৭ মোল অ্যামোনিয়া পাওয়া যেত। কিন্তু তোমার যেহেতু কোশ্চেনে বলছে ৩২.৭ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, ৩২.১ গ্রাম, সরি, ৩২.১ গ্রাম ব্যবহার করার কথা বলছে। তাহলে ৩২.১ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে তুমি অ্যামোনিয়া কত মোল পাবে? ২ ইন্টু ৩২.১ ডিভাইডেড ১০৭। এবার এটা ক্যালকুলেশন করে নাও, দেখবে তুমি 0.6 মোল অ্যামোনিয়া পাবে। এত মোল, এত মোল অ্যামোনিয়া। তাহলে বিক্রিয়াটিতে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো? 0.6 মোল। এবার এই 0.6 মোল অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন বের করতে বলছে। আমরা জানি এসটিপিতে ১ মোল অ্যামোনিয়ার আয়তন ১ মোল অ্যামোনিয়া মানে হলো ২২.৪ লিটার। তাহলে এখানে 0.6 মোল অ্যামোনিয়ার আয়তন কত দাঁড়াবে? 22.৪ ইন্টু 0.6 লিটার। তাহলে দাঁড়াবে এটা সমান সমান, গুণ করে নাও, গুণ করে নিলে ১৩.৪৪ লিটার অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। বোঝা গেল? খেয়াল করে নাও একবার কোশ্চেনটা। এখানে প্রথমত অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব বের করবে। এবার বিক্রিয়াটিতে বলে দেওয়া আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে তোমাকে ৩২.১ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করার কথা। আর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণও গ্রামে দেওয়া আছে। সুতরাং যে দ্রব্যটির পরিমাণ অজানা, সেই দ্রব্যটির পরিমাণ বের করার জন্য বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট পরিমাণ থেকে যেটি আমরা ব্যবহার করছি বিক্রিয়ক, অর্থাৎ যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড ৩২.১, সেটা মাইনাস করে দিলেই আমাদের যে অজানা দ্রব্যটির পরিমাণ আমরা পেয়ে গেলাম, সেটা হলো ২২.২ গ্রাম। ক্লিয়ার? ২২.২ গ্রাম আমরা পেয়ে গেলাম। এবার পরের কোশ্চেন হলো বিক্রিয়াটিতে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে? ২ মোল তো অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে বটেই, কিন্তু সেই ২ মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে ১০৭ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে। আর কোশ্চেনে বলা আছে ৩২.১ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। তাহলে ৩২.১ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমি অ্যামোনিয়া পাবো 0.6 মোল। এবার এই 0.6 মোল অ্যামোনিয়ার আয়তন বের করতে বলছে এসটিপিতে। আমরা জানি এসটিপিতে ১ মোল অ্যামোনিয়ার আয়তন ২২.৪ লিটার। অতএব 0.6 মোল অ্যামোনিয়ার আয়তন ২২.৪ ইন্টু 0.6, যেটা ১৩.৪৪ লিটার। বোঝা গেছে? তো চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নম্বর 13, খেয়াল করো, ৩২.৭ লিটার জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? এবার জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। লক্ষ্য করো, জিঙ্ক অর্থাৎ Zn প্লাস সালফিউরিক অ্যাসিড, তার মানে H2SO4, বিক্রিয়া করে জিঙ্ক সালফেট অর্থাৎ ZnSO4 প্লাস হাইড্রোজেন। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে জিঙ্ক তুমি কত ব্যবহার করছো? জিঙ্ক ব্যবহার করছো ৬৫.৪ গ্রাম। এত গ্রাম জিঙ্ক ব্যবহার করছো। আচ্ছা, হাইড্রোজেন তুমি পাচ্ছ কত? হাইড্রোজেন 1 ইন্টু 2, তার মানে কত গ্রাম? ২ গ্রাম হাইড্রোজেন পাচ্ছ। খেয়াল করো, এটা লিটার নয়, এটা হয়ে যাবে গ্রাম। এটাকে তোমরা গ্রাম হিসেবে ট্রিটমেন্ট করবে। ৩২.৭ গ্রাম জিঙ্ক। তাহলে ৫৪.৫ গ্রাম জিঙ্কের সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে ২ গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। ১ গ্রাম জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে আমি কতটা হাইড্রোজেন পাবো? ২ ডিভাইডেড
65.4 গ্রাম, ক্লিয়ার? 32.7 গ্রাম, 32.7 গ্রাম জিঙ্কের সঙ্গে ইনটু 32.7, 7 দুগুণে 14, 32 দুগুণে 64, 65, অর্থাৎ এটাও 65.4, আবার নিচেও 65.4, 65.4, 65.4 কেটে দিলাম, তার মানে এটা 1 গ্রাম। তাহলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে? 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে আশা করি? তো কেমন লাগলো ভিডিওটি? অঙ্কগুলো কি মাথায় ঢুকলো এবার? অঙ্কগুলি এবার বোঝা যাচ্ছে? এবার কি সহজ বলে মনে হচ্ছে? এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করা চাই। এবং তোমাদের কোন চ্যাপ্টারের গাণিতিক প্রবলেম আছে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এই মাধ্যমিকের আগ মুহূর্তে আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেম, গাণিতিক সমস্যাগুলি দূর করা। তো তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো চ্যাপ্টারে, পরবর্তী কোনো অঙ্ক নিয়ে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে আগামী মাধ্যমিকের রেজাল্টে ভালো হয়। থ্যাংক ইউ।